আমি ভাবতেছি যে একটা নতুন ভিডিও ছাড়ব যেটা আলাদা কোন হবে। আমি কি ছাড়ব? কমেন্টে বলো। কিছু সময় পরে জুও আর কোটাটো একটি স্প্যারিং ম্যাচে মুখোমুখি ছিল। দুজন একে অপরের দিকে গুলি চালিয়ে অনুশীলন করছিল। কোটাটো মার জুড়ে অনেক ফাঁদ পেতে রেখেছিল আর জুকে সেগুলো থেকে ক্রমাগত বাঁচতে হচ্ছিল। লড়াই এগোতে এগোতে ক্লোজ কম্ব্যাটে পৌঁছে গেল। শেষ পর্যন্ত জুও তার পুরনো বন্ধুকে হারাতে সফল হল। কোটাটো হার মেনে হেসে ফেলল। সে বলল, ম্যাডো স্কোর হয়ে যাওয়ার পরেও জুও এখনও একজন বিপজ্জনক হেটম্যান হয়েই আছে। জুও জবাব দিল যে তার নতুন শরীর আগের মতো শক্তিশালী নেই, কিন্তু তার কাছে এখনো বহু বছরের অভিজ্ঞতা আর জ্ঞান রয়েছে। সেই কারণেই অনেক সময় সে আগের থেকেও ভালোভাবে লড়াই করতে পারে। কিন্তু তখনই কোটাটোর মুখ গম্ভীর হয়ে গেল। সে জুকে টেন্ডোর সঙ্গে হওয়া ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে বলল, আর কখনো না ভেবে নিজের পুরো শক্তি দেখিও না। হোম ইকোনমিক্স ক্লাবের অনেক সদস্য এখনো তাকে সন্দেহ করছে। যদি কেউ তার আসল পরিচয় জেনে যায় তাহলে শুধু মিশন নয়, বরং তার নিরাপত্তাও বিপদের মুখে পড়বে। এদিকে হোম ইকোনমিক্স ক্লাবের প্রেসিডেন্ট জুও আর নরিনের কাছে একটি বিশেষ সাহায্য চাইল। তার মুখ এতটাই গম্ভীর ছিল যে সবার মনে হলো নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে। কিন্তু পরের মুহূর্তেই সে জানাল যে সে চায় তারা দুজন তার সঙ্গে ডাবল ডেটে যাক। এটা শুনেই পুরো ঘর অবাক হয়ে গেল। নরিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল সে কি সত্যি টেন্ডোর সঙ্গে ডেটে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছে। সারিসি লজ্জা পেয়ে জানাল যে টেন্ডোর সঙ্গে ডেট করার কোনো ইচ্ছাই তার ছিল না। কিন্তু টেন্ডো প্রতিদিন তার কাছে আসতে থাকলো, বারবার নিজের ভালোবাসার কথা বলতে থাকলো, আর শেষ পর্যন্ত ভুল করে তার মুখ থেকে বেরিয়ে গেল যে সে একবার তার সঙ্গে বাইরে যাবে। তবে সে পরিষ্কার শর্ত দিয়েছিল যে নরিন আর জুও তাদের সঙ্গে যাবে। ইয়ামো সঙ্গে সঙ্গে তাকে বকতে শুরু করল। তার মতে সারিসি খুবই সরল, আর যদি সে এমনই থাকে তাহলে কোনো একদিন কোনো জেদি ছেলে খুব সহজেই তাকে ফাঁদে ফেলবে। অবশেষে ডাবল ডেটের দিন চলে এলো। নরিন এখনো বিশ্বাস করতে পারছিল না যে সে এই পুরো ব্যাপারে জড়িয়ে পড়েছে। কিন্তু তার মনে আরেকটি কারণও ছিল। সে জুওর রহস্য নিয়ে ক্রমাগত ভাবছিল, আর তার আশা ছিল আজ হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। যখন সারিসি সেখানে পৌঁছালো তখন নরিনকে দেখে অবাক হয়ে গেল। নরিন এমন ছদ্মবেশ নিয়েছিল যেন কোনো বিখ্যাত সাউবরি নিজের পরিচয় লুকিয়ে বেরিয়েছে। সে বোঝালো যে প্রতিযোগিতা এখনো চলছে, তাই এটা ছেলেদের থেকে বাঁচার বিশেষ ছদ্মবেশ। কিছুক্ষণ পরে টেন্ডো সেখানে পৌঁছে গেল, কিন্তু তাকে দেখে দুই মেয়েই আরো বেশি অবাক হয়ে গেল। ডেটে আসার বদলে সে ওয়াকারের কাপড় পরে এসেছিল। মেয়েরা তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এটা কোনো জ্যাম নয়, বরং ডেট। মনে হচ্ছিল তার সব প্রতিভাই শুধু খেলাধুলাতেই কাজে লেগেছে। তবে টেন্ডোর এতে কোনোই পার্থক্য পড়ল না। সে শুধু এই বিষয়েই খুশি ছিল যে সারিসির সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে। সবশেষে জুও পৌঁছায়। তাকে দেখে পুরো পরিবেশ আরো অদ্ভুত হয়ে যায়। সে একটি জ্যাকেট পরেছিল, হাতে একটি ক্লাচ ব্যাগ ছিল, আর তার স্টাইল কোনো ম্যাডো স্কোরের চেয়ে একজন সাধারণ শিক্ষকের মতোই লাগছিল। আসলে যখন কোটাটো জানতে পেরেছিল যে জুও ডেরিয়ে যাচ্ছে তখন সে বেশ চিন্তিত হয়ে পড়েছিল। সে জুওকে বোঝানোর চেষ্টা করেছিল যে সাধারণ পোশাক পরে যাওয়াই এখানে সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু জুও তার একটি কথাও শোনেনি, আর সে সেই পোশাকই পরে নিয়েছিল যেগুলো তার কাছে সাধারণ মনে হয়েছিল। এখন চারজনকে একসঙ্গে দেখে সারিসিও মানতে বাধ্য হল যে তাদের পুরো দলটাকেই ভীষণ অদ্ভুত দেখাচ্ছে। এরপর টেন্ডো প্রস্তাব দিল যে প্রথমে কয়েকটি দোকানে ঘোরা যাক, তারপর একটি ফিল্ম দেখা যাক। অবাক করার বিষয় ছিল তার প্ল্যান একেবারেই স্বাভাবিক ছিল। সারিসির তো মনে হচ্ছিল হয়তো সে ডেটেও ট্রেনিং করতে চাইবে। ঘুরতে ঘুরতে জুও হঠাৎ বলে উঠল যে আগের দিনে বিষয়টা একেবারেই আলাদা ছিল। এটা শুনেই নরিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে বসল, আগের দিনের বলতে সে কি বোঝাতে চাইছে? প্রশ্নটা শুনেই জুও প্রায় নিজের ড্রয়িং উগড়ে ফেলেছিল। কয়েক মুহূর্তের জন্য তার মুখের রঙই উড়ে যায়, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে যে সে এই কথাটা ইন্টারনেটে একজন বুড়ো মানুষের পোস্টে পড়েছিল। নরিন তার কথা শুনল ঠিকই, কিন্তু তার মনের সন্দেহ একটুও কমল না। এরপর হাঁটতে হাঁটতে তারা একটি বিখ্যাত রামেন শপের সামনে পৌঁছায়। নরিন অনেক দিন ধরেই সেখানে যেতে চাইছিল, কিন্তু সে চাইছিল না যে কেউ জানতে পারুক সেও একটি রামেন শপে কাজ করে। তাই সে ভান করে বলল যে সে রামেন খুব কমই খায়। টেন্ডো রামেন খেতে চেয়েছিল, কিন্তু সে না করে দিল, কারণ আজ তার চেয়ে ডে ছিল না। শেষ পর্যন্ত চারজন একটি কফি হাউসে খাওয়া দাওয়া করলো, তারপর একটু শপিং করলো, আর ধীরে ধীরে পুরো দিনটা আনন্দেই কাটতে লাগলো। এরপর তারা ফিল্ম দেখতে পৌঁছালো। টেন্ডো হেসে বলল যে তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি মজা লাগছে। অবাক করার বিষয় ছিল সারিসিও প্রথমবার স্বীকার করলো যে সেও ভালো সময় কাটাচ্ছে। কিন্তু অন্যদিকে নরিনের সন্দেহ ক্রমাগত বাড়তেই থাকলো। যত বেশি সে জুওকে দেখছিল ততই
ততই তার মনে হচ্ছিল যে সে কোনো সাধারণ মেডেল স্কোয়ার নয়। তার কথা, তার আচরণ আর তার চিন্তাভাবনা একজন বড় মানুষের মতোই লাগছিল। ঠিক সেই সময় ফিল্ম দেখার সময় হঠাৎ জুয়োর অদ্ভুত লাগতে শুরু করলো। তার হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগলো, তার চোখে ঝাপসা দেখতে শুরু হলো, আর কয়েক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না কি হচ্ছে। যখন সে আবার চোখ খুলল তখন ভয়ে স্তব্ধ হয়ে গেল। তার হাত আবার বড় হয়ে গিয়েছিল, মুখে দাড়ি ফিরে এসেছিল। সে হঠাৎ আবার নিজের আসল প্রাপ্তবয়স্ক রূপে ফিরে গিয়েছিল। জুয়োর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এর চেয়ে খারাপ সময় আর হতে পারত না। যদি বাকি সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলত তাহলে তার পুরো পরিচয় ফাঁস হয়ে যেত। ঠিক তখনই নরিন জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তার কি হয়েছে? জু সঙ্গে সঙ্গে নিজের মুখ লুকিয়ে ফেলে এবং পেট খারাপের অজুহাত দিয়ে ব্যাথরুমের দিকে দৌড়ে যায়। ভেতরে পৌঁছে সে গভীর শ্বাস নেয়। সে ভাবতে থাকে শুরু থেকেই একজন বুড়ো মানুষের মিডল স্কুলে পড়াশোনা করাটাই ছিল পাগলামি। এমনকি এই ডেটের সময়ও তার মনে হচ্ছিল যেন সে কারো বাবা হয়ে এসেছে। এখন যখন সে আবার নিজের আসল রূপে ফিরে এসেছে তখন তার মনে হলো হয়তো এখানেই সবকিছু শেষ করে দেওয়া উচিত। নরিনের সঙ্গে করা প্রতিশ্রুতি ভাঙতে তার একটু খারাপ অবশ্যই লাগছিল, কিন্তু তার হিসাব অনুযায়ী এই খেলা আর বেশি দিন চালানো সম্ভব নয়। এদিকে টেন্ডো তার খোঁজ নিতে ব্যাথরুমের বাইরে চলে আসে। জুও তাড়াতাড়ি একটি স্টলের ভেতরে লুকিয়ে পড়ে এবং ঘাবড়ে গিয়ে কোটাটোকে ফোন করে। সে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলে। কোটাটো সঙ্গে সঙ্গে তাকে মনে করিয়ে দেয় যে তার ক্লাচ ব্যাগের ভেতরে একটি ভয়েস চেঞ্জ স্টিকার রাখা আছে। সেটা গলার কাছে লাগিয়ে নিলে ফোনের অ্যাপ তার কণ্ঠস্বর বদলে দেবে। জুও ঠিক তাই করে, আর এই কৌশল পুরোপুরি কাজ করে যায়। এরপর সে টেন্ডোকে বলে যে তার পেট খারাপ হয়ে গেছে আর তার অনেক সময় লাগবে, তাই ভালো হবে যদি বাকিরা তাকে ছাড়াই বাড়ি চলে যায়। টেন্ডো তার কথা মেনে নেয় এবং বাইরে চলে যায়। জুও স্বস্তির নিঃশ্বাসই নিচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে সারিসির চিৎকার শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। নরিনকে অপহরণ করা হয়েছে। জুয়োর মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে যায়। সে জানতো এখন যাই হোক না কেন সে তাকে ছেড়ে যেতে পারবে না। কোটাটো তাকে সতর্ক করে যে বাইরে বেরোলেই বাকিরা তাকে দেখে ফেলতে পারে, কিন্তু এবার জুয়োর কাছে ভাবার সময় ছিল না। সে দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং একটি প্ল্যান বানায়। সে টেন্ডোকে বলে সারিসিকে সামলে রাখতে এবং তাকে শান্ত করতে। টেন্ডোর মনোযোগ সারিসির দিকে যেতেই জুয়ো সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। পুলিশ সারিসির কাছে অপহরণকারীদের চেহারার বর্ণনা জানতে চাইল। সারিসি জানায় যে তারা দুজন ছিল এবং দুজনেই কালো হরি পরেছিল। কিছুক্ষণ পরে জুয়ো তাদের একটি ভ্যানে উঠতে দেখে ফেলে। সময় নষ্ট না করে সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল নিয়ে নেয় এবং এর মালিককে বলে যে তিনি যেন একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেন, পরে তিনি পুরো ক্ষতিপূরণ পেয়ে যাবেন। অপহরণকারীদের পিছু ধাওয়া করতে করতে জুয়ো একটি ট্রাফিক সিগন্যালে থামতে বাধ্য হয়। তখন কোটাটো জিজ্ঞেস করে শেষ পর্যন্ত সে ব্যাথরুম থেকে একজন অচেনা মানুষের মতো বেরিয়ে আসার অভিনয় কেন করতে পারল না। জুয়ো কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর স্বীকার করে যে ঘাবড়ে যাওয়ার কারণে তার মাথায় এত সহজ উপায়টাই আসেনি। এদিকে ফেডারে সারিসি অবশেষে টেন্ডোকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় এবং জানায় যে জুয়ো একাই অপহরণকারীদের পিছু নিয়েছে। সে বলে যে তাদেরও এখনই তার পেছনে যাওয়া উচিত, কিন্তু টেন্ডো শান্ত গলায় উত্তর দেয় যে যতক্ষণ সারিসি নিরাপদ আছে ততক্ষণ অন্য কারো জন্য তার তেমন চিন্তা নেই। এটা শুনে সারিসি পুরোপুরি রেগে যায়। সে তাকে মনে করিয়ে দেয় যে যখন কেউ বিপদে থাকে তখন তার সাহায্য করা উচিত। সে স্পষ্ট করে বলে যে সে কখনো এমন একজন মানুষকে পছন্দ করতে পারে না যে শুধু নিজের কথাই ভাবে। সারিসির এই কথাগুলো সরাসরি টেন্ডোর হৃদয়ে গিয়ে লাগে। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে হয়তো সে সত্যিই মানুষের অনুভূতি ঠিকভাবে বুঝতে পারে না। কিছুক্ষণ ভেবে সে বলে যে হয়তো ভবিষ্যতেও সে এমন ভুল করতে থাকবে, কিন্তু সে শিখতে চায়, আর সবচেয়ে বেশি সে সারিসিকে নিরাশ করতে চায় না। এই কথা বলে সে জুকে ফোন করে এবং তার লোকেশন জিজ্ঞেস করে। কিছুক্ষণ পরই টেন্ডো জুয়োর বলা জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছেই জুয়ো অবাক হয়ে যায়। টেন্ডো পুরো 3 কিলোমিটার দৌড়ে এখানে এসেছে। এটা শুনে জুয়ো মেনে নেয় যে এই ছেলেটা সত্যিই কোনো সুপারম্যানের চেয়ে কম নয়। দুজন খুব দ্রুত একটি পুরনো স্টেডিয়ামের ভেতরে পৌঁছে যায়। সেখানেই তারা নরিন এবং তার অপহরণকারীদের দেখতে পায়। টেন্ডো এক নজরেই বুঝে যায় যে সামনের লোকগুলো সাধারণ অপরাধী নয়। ঠিক সেই সময় জুয়োর মুখের রং বদলে যায়। এখন সে নিজের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারে। তার মনে হয়েছিল যে এরা শুধু কিছু ছোটখাটো গুন্ডা, তাই সে টেন্ডোকে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। কিন্তু তাদের কাপড়ে থাকা চিহ্ন দেখেই সে তাদের চিনে ফেলে। তারা জর্ডান সংগঠনের সদস্য ছিল, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হেটম্যান অর্গানাইজেশনগুলোর একটি। সে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যে এই সংগঠনের সদস্যদের তাদের
তাদের র্যাঙ্ক অনুযায়ী বেছে নেওয়া হয়, আর সামনে দাঁড়িয়ে থাকা দুই ছেলেই সবচেয়ে উঁচু ব্ল্যাক র্যাঙ্কের সদস্য ছিল। বড় ছেলেটার নাম কাজুমা, আর তার পাশে দাঁড়িয়ে থাকা বিশালদেহী ছেলেটার নাম এজি। ঠিক তখনই কাজুমা খুব ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। সে জানায় যে ভবিষ্যতে সে জুকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করবে, কিন্তু আজ তার আসল উদ্দেশ্য অন্য কিছু। সে নরিনের মন জিততে চায়। এরপর সে নিজের বিশেষ শক্তির কথা বলে হাইপনোসিস। কাজুমা দাবি করে যে সে যে কোনো মানুষকে সম্মোহিত করতে পারে। সে চেয়েছিল নরিন যেন এজির প্রেমে পড়ে যায় এবং পুরোপুরি তার কোণে হয়ে যায়। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর কাজুমা টেন্ডোর দিকে ফিরে তাকে একটি প্রস্তাব দেয়। যদি সে এখনই জুয়োর সঙ্গ ছেড়ে দেয় তাহলে সে নিজের শক্তি দিয়ে সারিসিকে টেন্ডোর প্রেমে পড়তে বাধ্য করে দেবে। কয়েক মুহূর্তের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। কোটাটোর ভয় হতে থাকে যদি টেন্ডো এই প্রস্তাব মেনে নেয়, কিন্তু ঠিক তখনই টেন্ডোর সারিসির কথাগুলো মনে পড়ে। সে শান্ত গলায় বলে যে কাজুমার এমন কথা বলা উচিত হয়নি। তার কাছে সারিসি কোনো ট্রফাই নয় যাকে প্রতারণা করে জিতে নেওয়া যায়। সে বলে যদি জেতার জন্য প্রতারণা করতে হয় তাহলে হেরে যাওয়াই অনেক ভালো। এবার টেন্ডো পুরোপুরি রেগে গিয়েছিল। অন্যদিকে জুও স্পষ্ট করে বলে দেয় যে অনেক কথা হয়েছে, এবার নরিনকে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। কাজুমা হতাশ হয়ে হেসে ফেলে। তারপর সে আর এজি লড়াই শুরু করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ টেন্ডো অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে তাদের অস্ত্র হলো গফ বল। কিন্তু পরের মুহূর্তেই জুও জোরে চিৎকার করে বলে এখনই বাঁচো। কাজুমা গফ বলগুলোকে গুলির মতো ছুটতে শুরু করে। তাদের গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি সরাসরি আঘাতই প্রাণঘাতী হতে পারে। জুও সঙ্গে সঙ্গে টেন্ডোকে অন্যদিকে দৌড়ে যেতে বলে। চারজন চারদিকে ছড়িয়ে পড়ে। কাজুমা নিজে জুয়োর পিছু ধাওয়া করতে বের হয়, আর এজিকে নরিনের ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়। জুয়োর সবচেয়ে বড় সমস্যা ছিল তার কাছে কোনো অস্ত্র ছিল না। ঠিক তখনই কোটাটো তাকে সাহায্য করার জন্য অস্ত্রে ভরা একটি ড্রোন পাঠিয়ে দেয়। জুও সেটার দিকে দৌড়ে যায়, কিন্তু কাজুমার নিশানা এতটাই নিখুঁত ছিল যে সে ড্রোনটিকে আকাশেই গুলি করে ফেলে দেয়। অস্ত্রগুলো অনেক দূরে গিয়ে পড়ে। তখন জুও বুঝতে পারে সে সরাসরি গিয়ে সেগুলো নিতে পারবে না। ঠিক তখনই তার মাথায় একটি পরিকল্পনা আসে। তার মনে পড়ে যে এজি একজন স্নাইপার। সে ধাতুর একটি টুকরো অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। শব্দ শুনেই এজি গুলি চালিয়ে দেয়। গুলি লাগতেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শাক ওয়েভ অনেক দূরে পড়ে থাকা বন্দুকটিকে আকাশে উড়িয়ে দেয়। জুও লাফিয়ে সেটি ধরে ফেলে। এবার পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। তার মুখ গম্ভীর হয়ে ওঠে। সে কাজুমার দিকে তাকিয়ে বলে যে সে নরিনকে নিজের মেয়ের মতো মনে করে। তারপর সে তাকে জিজ্ঞেস করে যদি কোনো লোক তোমার বাড়িতে এসে বলে যে সে তোমার মেয়েকে হাইপনোসিস করে তাকে নিজের প্রেমে পড়িয়েছে তাহলে তোমার কেমন লাগবে? কাজুমা কোনো উত্তর দেয় না, কিন্তু জুয়োর রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখানেই এই গল্পের এই অংশ শেষ হয়। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন। কমেন্ট করে জানান আপনাদের কাছে সবচেয়ে দারুণ ক্যারেক্টার কে লেগেছে। আর এমনই মজার অ্যানিমে এক্সপ্লেইনার দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে।